আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের বিভিন্ন প্রকার হিসাব সম্পর্কে আজকে আমি 40টা হিসাব নিয়ে আলোচনা করব। 40টা হিসাব। ইতিপূর্বে আমি 80টা দুইটা ক্লাসে আলোচনা করেছি। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে এটি আমার 81 নম্বর প্রশ্ন, অনাদায়ী পাওনা কি? তো অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুঋণ এগুলি সমার্থক শব্দ, কিন্তু অনাদায়ী পাওনা নামে যদি থাকে তাহলে সেটি কি হবে, তাই না? তো অনাদায়ী পাওনাটা ব্যয় বা খরচ হিসেবে গণ্য। এখন অনাদায়ী পাওনা কি সেই বিষয়টা আর একটু বলি। সেটা হচ্ছে আমরা দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আর আদায় করা যাবে না বলে নিশ্চিত হই যে এটা আদায় করা যাবেই না, যতই আমি টাকা কালেকশন করার চেষ্টা করি, সেটা ব্যয় বা অনাদায়ী পাওনা নামে পরিচিত। এবং যেহেতু এটি ব্যয়, সেজন্য যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের অনাদায়ী পাওনা ডেবিট দিকে বসবে, কারণ ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় যখন বিশদায়ী বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, সেক্ষেত্রে অনাদায়ী পাওনাটা পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে অনাদায়ী পাওনা লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনা লিখতে হবে। এরপরে আসি কুঋণ, এর আর এক নাম মন্দ ঋণ। কুঋণ আর অনাদায়ী পাওনা এক কথা। তো কুঋণ বা অনাদায়ী পাওনা এটিও কিন্তু এই যেহেতু ব্যয় বা খরচ, তাই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। কুঋণ বা মন্দ ঋণ এক কথা, এটি ব্যয় বা খরচ হিসেবে গণ্য, সেজন্য রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আমরা জানি ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায়ী বিবরণী প্রস্তুত করব, তো বিশদায়ী বিবরণী যখন পরিচালন ব্যয় লিখব তার মধ্যে কুঋণ লিখতে হবে, এবং এই কুঋণের সাথে নতুন কুঋণ থাকলে যোগ হবে, নতুন কুঋণ সঞ্চিতি থাকলে যোগ হবে, পুরাতন কুঋণ সঞ্চিতি থাকলে বাদ যাবে, এগুলি খেয়াল রাখব। সন্দেহজনক পাওনা, সন্দেহজনক পাওনা আর অনাদায়ী পাওনা এগুলি ব্যয় এবং রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। সন্দেহজনক পাওনা যেহেতু খরচ, সেজন্য রেওয়ামিলের ডেবিট দিকে টাকা বসবে। এবং আমরা যখন বিশদায়ী বিবরণী প্রস্তুত করব তখন এই যে পরিচালন ব্যয় লিখব, পরিচালন ব্যয়ের মধ্যে এই লিখতে হবে সন্দেহজনক পাওনা। কর ও অভিকর। তো কর ও অভিকরটা বিশেষ করে খরচ হিসেবে গণ্য। তো যেহেতু একটু খরচ, সেই জন্য আমরা বিশেষ করে যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন কর ও অভিকর রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ কর ও অভিকর ব্যয় বা খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায়ী বিবরণী প্রস্তুত করব তো সেখানে যে পরিচালন ব্যয় লিখব তার মধ্যে কর ও অভিকর লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে। ভাড়া ও কর, এর আগে আলোচনা করলাম কর ও অভিকর, আর এটা হচ্ছে ভাড়া ও কর। ভাড়া ও কর যদি একসাথে থাকে তাহলে সেটি এই খরচ হিসেবে গণ্য হবে, খরচ বা ব্যয় হিসাব। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ভাড়া ও কর ডেবিট দিকে লিখতে হবে, কারণ খরচ বা ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায়ী বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, সেক্ষেত্রে পরিচালন ব্যয়ের মধ্যে এই ভাড়া ও কর পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। ডাক ও তার খরচ। ডাক ও তার খরচ বলতে বোঝায় যে টেলিফোন বিল, তারপরে বিভিন্ন রকম খাম ক্রয়, ডাক টিকিট ক্রয়, এগুলিকে বলা হয় ডাক ও তার খরচ, এবং এটি ব্যয় বা খরচ হিসেবে গণ্য। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডাক ও তার খরচ রেওয়ামিলের ডেবিটে বসবে, কারণ ডাক ও তার যেহেতু খরচ, খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায়ী বিবরণী প্রস্তুত করব সেখানে পরিচালন ব্যয়ের মধ্যে ডাক ও তার খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে।
পরবর্তী প্রশ্নটি হলো ইউটিলিটি খরচ একটি এক্সেপশনাল খরচ, তাই না? তো ইউটিলিটি খরচ কি? ইউটিলিটি খরচটা হচ্ছে উপযোগ খরচ। ইউটিলিটির বাংলা হচ্ছে উপযোগ খরচ। যেমন আমরা অনেক সময় গ্যাস, পানি, বিদ্যুৎ একসাথে প্রদান করি, এগুলোকে একত্রে উপযোগ খরচ বলে। তো উপযোগ খরচ যেহেতু খরচ, ইউটিলিটি খরচ যেহেতু খরচ বা ব্যয়, তাই রেওয়া মিল প্রস্তুত করার সময় আমরা ইউটিলিটি খরচটা ডেবিট দিকে লিখব। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন মনে হচ্ছে ইউটিলিটি খরচ মনে হয় অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে, তাই না? না, অন্যান্য ব্যয় না, ইউটিলিটি খরচটাও কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। ইউটিলিটি খরচ বা উপযোগ খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসে। বহন খরচ, তো বহন খরচটা হচ্ছে ক্রয় পরিবহন বোঝায়। বহন খরচটা কিন্তু ক্রয় পরিবহন বোঝায়, সেজন্য আমরা এটি যেহেতু খরচ বা ব্যয়, তাই যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন বহন খরচ। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, বহন খরচ। তো বহন খরচটাও কিন্তু খরচ বা ব্যয়ের মধ্যে বসবে, খরচ বা ব্যয় হিসেবে গণ্য। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন এই বহন খরচটা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে টাকা বসবে, কারণ বহন খরচ হচ্ছে খরচ, তাই রেওয়া মিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, বিশদায় বিবরণী, সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় থাকে না, সেখানে যে ক্রয় লিখি, প্রারম্ভিক মজুত পণ্য লিখি, ওইখানে কিন্তু বহন খরচটাও লিখতে হবে। বহন খরচ যেহেতু খরচ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখতে হবে। টেলিফোন খরচ, টেলিফোন খরচটাও খরচ। তা টেলিফোন খরচ যেহেতু খরচ বা ব্যয় এবং এটি পরিচালন ব্যয়, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন টেলিফোন খরচটা এই রেওয়া মিলের ডেবিট দিকে লিখব, কারণ খরচ বা ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন এই বিশদায় বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, সেই ক্ষেত্রে বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় যেখানে লিখব, সেই পরিচালন ব্যয়ের মধ্যে টেলিফোন খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে, কারণ ডাক ও তার খরচ, টেলিফোন খরচ এগুলি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। ভ্রমণকারীর নমুনা খরচ। তো ভ্রমণকারীর নমুনা খরচ বলতে কি বুঝি, তাই না? ভ্রমণকারীর নমুনা খরচ বলতে বোঝায় যে সাধারণত এটি একটি খরচ বা ব্যয়, এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, বিশদায় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে ভ্রমণকারীর নমুনা খরচ বসবে। ভ্রমণকারী নমুনা খরচ বলতে বোঝায় বিভিন্ন সময় ভ্রমণকারীদেরকে আমরা বিভিন্ন নমুনা পণ্য টন্য দেখাই তার জন্য, অথবা অন্য জায়গায় আমরা দেখতে যে এক্সট্রা খরচ হয়, সেগুলো হচ্ছে ভ্রমণকারীর নমুনা খরচ। দান খয়রাত, দান খয়রাতটা বিবিধ খরচের মধ্যে পড়ে, বিবিধ খরচ এর মধ্যে পড়ে এবং এটি একটি ব্যয় বা খরচ, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন দান খয়রাতটা রেওয়া মিলের ডেবিট দিকে লিখব। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন এই যে পরিচালন ব্যয় লিখব না, এই পরিচালন ব্যয়ের মধ্যে দান খয়রাত লিখব, পরিচালন ব্যয়ের মধ্যে দান খয়রাত লিখব। দান খয়রাতটা অবশ্য বিবিধ খরচের মধ্যে পড়ে, কিন্তু বিবিধ খরচ নামে না থেকে যদি দান খয়রাত থাকে তো দান খয়রাত নামে লিখব। রয়্যালিটি বা রাজ সেলামি, তো রয়্যালিটিটা সাধারণত খরচ, বিমা কিস্তির মতো অনেকটা ব্যয় বা খরচ, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন এটি ডেবিট দিকে বসবে। আবার যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, বিশদায় বিবরণী, তখন পরিচালন ব্যয়ের মধ্যে রয়্যালিটি বসবে, রয়্যালিটি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। এখন রয়্যালিটিটা কি বাস্তবে একটু বলি। অনেক সময় আমি 5 লক্ষ টাকা ব্যয় করে একটি
কয়লার খনি ইজারা নিয়েছি, লিজ নিয়েছি 5 বছর যাবত, তো প্রতি 3 বছর পর পর বা 1 বছর পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করা লাগবে কিস্তি হিসেবে। এই যে কিস্তি দিব প্রতি মাস বছর বছর, এটাকে বলা হয় রয়্যালিটি। এটি খরচ, তাই পরিচালন ব্যয় হিসাবে লিখতে হবে। আগুনে বিনষ্ট পণ্য একটু কমন আইটেম, তাই না? আগুনে বিনষ্ট পণ্যটা বিবিধ ক্ষতি এবং এটি খরচ বা ব্যয়। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, আগুনে পণ্য বিনষ্ট যদি থাকে রেওয়া মিলে ডেবিট দিকে বসবে, রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট, তখন এই আগুনে বিনষ্ট পণ্যটা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে, অন্যান্য ব্যয় নামে যে আইটেম থাকবে সেইখানে বসবে। আমরা জানি পরিচালন ব্যয়ের পরেই আমরা অন্যান্য আয় ব্যয় যোগ বিয়োগ করি, তাই না? ফাইনাল অ্যাকাউন্ট করার সময় এই বিশদায় বিবরণীতে নিট লাভ নির্ণয়ের সময়। পরবর্তী 94 নম্বর লেনদেনটি লক্ষ্য করি, চিন্তায় জনিত ক্ষতি। চিন্তায় জনিত ক্ষতি, আগুনে বিনষ্ট, এগুলিকে সব বিবিধ ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয়। তা এটিও খরচ বা ব্যয় এবং রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, কারণ যেহেতু ক্ষতি বা ব্যয় রেওয়া মিলের ডেবিটে বসবে। আর যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, তখন অন্যান্য ব্যয়ের মধ্যে এই বিবিধ ক্ষতি নামে বা চিন্তায় জনিত ক্ষতি নামে বসবে। মূলধনের সুদ কি? মূলধনের সুদটা খরচ। মূলধনের সুদ, ঋণের সুদ, এগুলো কিন্তু খরচ, ব্যয়। সাধারণত দায় এর সুদ খরচ হয়, সেজন্য এটি যেহেতু খরচ, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন মূলধনের সুদ ডেবিট দিকে বসবে। মূলধন ক্রেডিটে কিন্তু মূলধনের সুদ ডেবিটে, বিষয়টি খেয়াল রাখব। আর আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট এবং বিশদায় বিবরণীতে, তখন বিশদায় বিবরণীতে যে অন্যান্য ব্যয় লিখি না, অন্যান্য ব্যয়ের মধ্যে মূলধনের সুদ লিখতে হবে। অন্যান্য ব্যয়ের মধ্যে যদি রেওয়া মিলে থাকে, আর যদি সমন্বয়ে থাকে তাহলে একবার অন্যান্য ব্যয়ের মধ্যে লিখব, আর একবার কিন্তু মূলধনের সাথে যোগ হবে। ঋণের সুদ এর আর এক নাম কর্জের সুদ। তো ঋণের সুদ, কর্জের সুদ, এগুলি ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ হিসেবে গণ্য। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন কর্জের সুদ ডেবিট দিকে বসবে, কারণ এটি খরচ বা ব্যয়। খরচ রেওয়া মিলের ডেবিট দিকে বসে, এটা তো আমরা জানি। আবার আমরা যখন এই বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন কর্জের সুদ অন্যান্য ব্যয়ের মধ্যে লিখতে হবে। অন্যান্য ব্যয়ের মধ্যে কর্জের সুদ লিখব, অন্যান্য ব্যয়ের মধ্যে। কর্জের সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ, এগুলি সব অন্যান্য ব্যয়ের মধ্যে লিখব। বিবিধ ক্ষতি, ঋণপত্রের সুদ। ঋণপত্র মানে ঋণপত্র দিয়ে আমরা যে টাকা সংগ্রহ করি তার জন্য যে সুদ দিতে হয়, ঋণের সুদের মতোই এটাও কিন্তু খরচ বা ব্যয়, খরচ হিসাব বা ব্যয় হিসেবে গণ্য। এবং এটি রেওয়া মিল যখন প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে, কারণ খরচ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট, তখন অন্যান্য ব্যয়ের মধ্যে, এই অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণপত্রের সুদ, ঋণের সুদ, তারপর হচ্ছে কি যে মূলধনের সুদ, ডিবেঞ্চারের সুদ, এগুলি লিখতে হবে। ডিবেঞ্চারের সুদ কিছুক্ষণ আগে বলেছি, ডিবেঞ্চারের সুদ আর ঋণপত্রের সুদ এক। ঋণপত্রের ইংরেজি হচ্ছে ডিবেঞ্চার, কিন্তু আমি আলাদা আলাদা লিখেছি আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য। তো ডিবেঞ্চারের সুদটা খরচ এবং এটি রেওয়া মিলের আমরা ডেবিট দিকে লিখব, কারণ ডিবেঞ্চারের সুদ, ঋণপত্রের সুদ রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, এই কারণে যে এটি খরচ। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে ডিবেঞ্চারের সুদ লিখতে হবে, অন্যান্য ব্যয়ের মধ্যে। বন্ডের সুদ। বন্ডটা অনেক সময় ঋণপত্রের মতো, বন্ডে অনেক সময় আমরা বন্ড দিয়ে টাকা সংগ্রহ করি, তাই না? বন্ড বিক্রি করে, ঋণপত্রের মতো। এই ঋণপত্রের সুদ যেমন ব্যয়, এটাও ব্যয়, খরচ হিসেবে গণ্য।
যেহেতু এটি খরচ, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন বন্ডের সুদ রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। বন্ডের সুদ, ঋণপত্রের সুদ, ঋণের সুদ, কর্জের সুদ, বন্ধকি ঋণের সুদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। বন্ধকি ঋণ ক্রেডিটে, কিন্তু সুদ ডেবিটে, কারণ সুদটা খরচ। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে বন্ডের সুদ লিখতে হবে। অন্যান্য ব্যয়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদ অনেকটা ঋণের সুদের মতো। ব্যাংক থেকে আমরা জমাতিরিক্ত ঋণ নিলে তার জন্য যে সুদ দিতে হয় এটি খরচ, খরচ বা ব্যয়। তাই এটি রেওয়ামিল যখন প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে টাকা বসবে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে তখন অন্যান্য ব্যয়ের মধ্যে এই ব্যাংক জমাতিরিক্তের সুদ, কর্জের সুদ, ঋণের সুদ, ঋণপত্রের সুদ, বন্ডের সুদ, মূলধনের সুদ এগুলি লিখতে হবে। বিষয়টি খেয়াল রাখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমার 100তম লেনদেন হিসাব, তাই না? তার মানে 100টা আলোচনা করেছি এই পর্যন্ত। প্রথম ক্লাসে 40, 80, আর আজকে 40টা আলোচনা করব। 20টা হয়েছে, এখনও 20টা বাকি আছে। তো যাই আরও 20টা আলোচনা করি, দ্রুত শেষ করার চেষ্টা করব, সময় সেভ করব দ্রুত বলে। আসবাবপত্রের অবচয় খরচ। খরচ যেহেতু এটি অদৃশ্য লেনদেন, তাই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আসবাবপত্রের অবচয় যদি রেওয়ামিলে থাকে তাহলে ডেবিট দিকে বসবে। এবং আমরা যখন পরিচালন ব্যয় লিখব বিবিধ এই বিশদায় বিবরণীর মধ্যে, এই পরিচালন ব্যয়ের মধ্যে আসবাবপত্রের অবচয় লিখতে হবে। আর যদি সমন্বয় থাকে তাহলে একবার পরিচালন ব্যয়ের মধ্যে বসবে অবচয়, আর একবার যার অবচয় সেখান থেকে বিয়োগ করব। যন্ত্রপাতির অবচয় হলে যন্ত্রপাতির অবচয়, আসবাবপত্রের অবচয় হলে আসবাবপত্র থেকে বিয়োগ করব সম্পদ পাশে, যদি সমন্বয় থাকে। যে যন্ত্রপাতির অবচয়টাও খরচ, আসবাবপত্রের অবচয়ের মতো, এবং রেওয়ামিলের ডেবিট দিকে বসে যন্ত্রপাতির অবচয়। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। সব অবচয় সাধারণত পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। অফিস সরঞ্জামের অবচয়টাও কিন্তু খরচ এবং রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। যেহেতু খরচ রেওয়ামিলের ডেবিটে বসে, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। আর বিশদায় বিবরণী যখন প্রস্তুত করব পরিচালন ব্যয়ের মধ্যে এই অফিস সরঞ্জামের অবচয় বসবে। আর যদি সমন্বয় থাকে তাহলে আবার অফিস সরঞ্জাম থেকেও বাদ যাবে সম্পদ পাশে। কলকবজার অবচয়, যন্ত্রপাতির অবচয় সেম। এটার বললাম না, পূর্বের মতোই সমাধান হবে, সেম। রেওয়ামিলের ডেবিট দিকে বসে, আর ফাইনাল অ্যাকাউন্টে যদি থাকে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। যন্ত্রপাতির অবচয়, কলকবজার অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, আসবাবপত্রের অবচয় এগুলি ট্রিটমেন্ট এক। মেশিনের অবচয় একই কথা, মেশিনের অবচয় আর যন্ত্রপাতির অবচয় এক। আমি বিভিন্ন নামে একটা জিনিস উপস্থাপন করেছি যাতে যে নামে আসলে তুমি পাও। পরিবহন খরচ, বহি পরিবহন। তো বহি পরিবহনটা কিন্তু বিক্রয় পরিবহন। বহি পরিবহন আর বিক্রয় পরিবহন এক। বহি ফেরত আর ক্রয় ফেরত এক, কিন্তু বহি পরিবহন আর বিক্রয় পরিবহন আবার এক। বিষয়টি খেয়াল রাখবো। এবং এটি ব্যয় বা খরচ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন বহি পরিবহন ডেবিট দিকে বসবে। আবার যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে এই বহি পরিবহন লিখতে হয়, পরিচালন ব্যয়ের মধ্যে। ডক চার্জ, পরবর্তী ডক চার্জটাও কিন্তু খরচ এবং এটি প্রত্যক্ষ খরচ। ডক চার্জ আর ডাক চার্জ দুটো এক না। ডাক চার্জ হচ্ছে ডাক খরচ, অর্থাৎ ডাক ও তার খরচ, যেটি পরিচালন ব্যয়। আর ডক চার্জটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, জাহাজ ঘাটে যে খরচটা হয় পণ্য আনার সময়। সেজন্য রেওয়ামিল তৈরি করার সময় ডক চার্জ ডেবিট দিকে বসবে। আর বিশদায় বিবরণী প্রস্তুত করার সময় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ডক চার্জ আসবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কিন্তু ডক চার্জ লিখতে হবে, কারণ এটি প্রত্যক্ষ খরচ। তো আরও অল্প কিছু বাকি আছে, আমি দ্রুত বলার চেষ্টা করব, কারণ আজকে 40টা আলোচনা করব। অনাদায়ী দেনা আদায়। অনাদায়ী দেনা আদায় যদি না থাকে, এই কথাটা, অনাদায়ী দেনাটা কিন্তু খরচ।
বাট অনাদায় দেনা আদায় যদি বলে তাহলে সেটি আয় হিসাবে গণ্য হয়, আয় হিসাব। এবং এই রেওয়া মিলের এই অনাদায় দেনা আদায়টা ক্রেডিট দিকে বসবে, কারণ আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। এই যে ক্রেডিটের আইটেম একটা পেয়েছি। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য আয় যেখানে যোগ করব, অন্যান্য আয় নিট লাভ নির্ণয়ের সময় সে অন্যান্য আয়ের মধ্যে বসবে অনাদায় দেনা আদায়, অন্যান্য আয়ের মধ্যে। বিষয়টি খেয়াল রাখবো। তাহলে আমি প্রায় অঙ্কে থাকে শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে আয়, এবং এই শিক্ষানবিশ সেলামিটা সাধারণত এই আয় হিসাবে গণ্য, যেহেতু এটি আয় হিসাব, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন শিক্ষানবিশ সেলামি ক্রেডিট দিকে বসবে, কারণ আয় রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন যে অন্যান্য আয় থাকবে সে অন্যান্য আয়ের মধ্যে শিক্ষানবিশ সেলামি বসবে। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ঋণ তারপরে হচ্ছে কি যে লভ্যাংশ প্রাপ্তি, ব্যাংক জমা সুদ প্রাপ্তি, এগুলি সব অন্যান্য আয়ের মধ্যে বসবে। বিষয়টি খেয়াল রাখবো। লভ্যাংশ প্রাপ্তিটাও আয় হিসেবে গণ্য, তাই রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, কারণ আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য আয়ের মধ্যে এই লভ্যাংশ প্রাপ্তি লিখতে হবে। শেয়ারে বিনিয়োগ করা হলে অনেক সময় লভ্যাংশ পাওয়া যায়, যেটি অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। উপভাড়ার ইংরেজি হচ্ছে সাবলেট। উপভাড়াটা আয়, উপভাড়া পাওয়া যায় সেজন্য এটি আয়। উপভাড়াটা আয় হিসেবে গণ্য, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন উপভাড়া ক্রেডিট দিকে বসবে, কারণ উপভাড়া আয়। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিশদায় বিবরণীতে উপভাড়া এই অন্যান্য আয়ের মধ্যে লিখতে হবে। ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বিশদায় বিবরণীতে উপভাড়াটা অন্যান্য আয়ের মধ্যে লিখতে হবে। কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এগুলিও কিন্তু আয় হিসেবে গণ্য, এবং রেওয়া মিলের ক্রেডিট দিকে কমিশন প্রাপ্তি বলবে, যেহেতু আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে আমরা জানি। আর আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, তখন এই কমিশন প্রাপ্তিটা অন্যান্য আয়ের মধ্যে বসবে। কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তি, ব্যাংক জমা সুদ প্রাপ্তি, বিবিধ আয়, এগুলি সব অন্যান্য আয় হিসেবে গণ্য। বিষয়টি খেয়াল রাখবো। বাট্টা প্রাপ্তি কিছুক্ষণ আগে বললাম, বাট্টা প্রাপ্তি আয়। বাট্টা প্রাপ্তিটা কি আয়, যেহেতু আয় সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন বাট্টা প্রাপ্তি বলে ক্রেডিট দিকে টাকা লিখব। বাট্টা প্রাপ্তিটা আয় সেজন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বাট্টা প্রাপ্তি অন্যান্য আয়ের মধ্যে বসবে, অন্যান্য আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তি বসবে। বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক জমা সুদ প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, এগুলি সব অন্যান্য আয়। বারবার বলছি মনে রাখার জন্য। আর মাত্র ছয়টা কি 7টা আইটেম আছে, লক্ষ্য করি। দেনাদার না, কিন্তু এটি দেনা বলতে দায় বোঝায়, দেনা বলতে পাওনাদার বোঝায়, সেজন্য এটি দায়। যেহেতু দায়, আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন দেনার আর এক নাম কিন্তু পাওনাদার, দেনার আর এক নাম কিন্তু পাওনাদার, তাই পাওনাদার রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন আমরা যে চলতি দায় লিখব, চলতি দায় যেখানে লিখব সেইখানে দেনা বা পাওনাদার লিখতে হবে চলতি দায়ের মধ্যে। ব্যাংক জমার সুদ আয়, ব্যাংকে আমি যে টাকা জমা রাখছি তার উপরে সুদ দিয়েছি, এটি অবশ্যই আয় হিসেবে গণ্য। তো যেহেতু আয়, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ব্যাংক জমা সুদ ক্রেডিট দিকে টাকা বসবে, কারণ আয় রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন ব্যাংক জমা সুদ যদি রেওয়া মিলে থাকে,
তো অন্যান্য আয়ের মধ্যে ব্যাংক জমা সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। স্থায়ী আমানতের সুদ মানে বিনিয়োগের সুদ আর কি। স্থায়ী আমানতের সুদ আর বিনিয়োগের সুদ সেম, তো এগুলি আয় হিসেবে গণ্য। যেহেতু আয়, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন স্থায়ী আমানতের সুদ ক্রেডিট দিকে বসবে। কারণ স্থায়ী আমানতের সুদ যেহেতু আয়, তাই আয় রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী লিখব, তো বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয়ের মধ্যে স্থায়ী আমানতের সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। উত্তোলনের সুদ আয়, উত্তোলনের সুদটা কিন্তু আয়। মূলধনের সুদ ব্যয়, উত্তোলনের সুদ আয়। তো যেহেতু আয়, উত্তোলনের সুদটা যেহেতু আয়, সেই জন্য রেওয়ামিল প্রস্তুত করার সময় উত্তোলনের সুদ ক্রেডিট দিকে বসে। উত্তোলন ডেবিটে বসে, কিন্তু উত্তোলনের সুদ আবার ক্রেডিটে বসে, বিষয়টি খেয়াল রাখবো। এবার আসি, উত্তোলনের সুদ যদি রেওয়ামিলে থাকে, তো বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় অন্যান্য আয়ের মধ্যে উত্তোলনের সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। কারণ উত্তোলনের সুদ অন্যান্য আয়। প্রদত্ত ঋণের সুদ, ঋণের সুদ খরচ, কিন্তু প্রদত্ত ঋণের সুদ আয়। প্রদত্ত ঋণের সুদ মানে কি বিনিয়োগের সুদের মতো, এটি আয়। তো যেহেতু এটি আয় হিসাব, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন প্রদত্ত ঋণের সুদ ক্রেডিট দিকে বসবে, কারণ আয় রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য আয়ের মধ্যে প্রদত্ত ঋণের সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। কারণ এই আয়টা হচ্ছে অন্যান্য আয়, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, সঞ্চয়পত্রের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, এইগুলি হচ্ছে অন্যান্য আয়। এই যে বিনিয়োগের সুদ কমন একটি আইটেম, বিনিয়োগের সুদটা আয়। যেহেতু বিনিয়োগের সুদটা আয় হিসাব, সেই জন্য এই রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে, কারণ আয় রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য আয়ের মধ্যে বিনিয়োগের সুদ লিখতে হবে। বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয়ের মধ্যে বিনিয়োগের সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। তো আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি, সঞ্চয়পত্রের সুদ। আমি 40টি করে আলোচনা করার চেষ্টা করি, আজকে এটা দিয়ে 40টা হবে, 81 থেকে আলোচনা করেছিলাম। সঞ্চয়পত্রের সুদ বিনিয়োগের সুদের মতো, সেজন্য এটি আয়, এটি আয় হিসাবে গণ্য। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন সঞ্চয়পত্রের সুদটা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে, কারণ সঞ্চয়পত্রের সুদ আয়, আয় রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য আয় যেখানে লিখব, এই অন্যান্য আয়ের মধ্যে সঞ্চয়পত্রের সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি এই 40টা করে মোট প্রায় 200টি হিসাব আলোচনা করব, যার মধ্যে টেস্ট পেপারের সমাধান, মেন বইয়ের সমাধান, বোর্ডের প্রশ্নের সমাধান সব কিছু ইনশাল্লাহ থাকবে। তো আজকে এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।